সময় বাচ্চা জন্মানোর পর দেখা যায় বাচ্চা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ওজন কম, তোমার হঠাৎ শরীর ঠান্ডা হয়ে যাওয়া, তুমি খিঁচুনি দেখা দেয়। এই সময় আসলে আমরা ঘাবড়ে যাই। তো আপনার জানা উচিত শিশুর জীবন বাঁচাতে আছে স্ক্যানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। আমাদেরকে যদি একটু স্ক্যানো সম্পর্কে ধারণা দিতেন বা একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার দীপ আচার্য, মন হাসপাতালে কর্মরত চিকিৎসক হিসেবে আছে। আমাদের সকলের মনে অনেক প্রশ্ন জাগে, স্ক্যানো কি, স্ক্যানোর কাজ কি, বা আমরা স্ক্যানোতে কি করে থাকি। একটা বাচ্চা জন্মের পর যদি সাথে সাথে কান্না না করে, তখন বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, বাচ্চার শ্বাসকষ্ট হতে পারে, বাচ্চার খিঁচুনি হতে পারে। বা খিঁচুনি কেন হয় বা শ্বাসকষ্ট কেন হয়, যদি সেই বিষয়ে আমি কথা বলি। একটা বাচ্চা গর্ভ অবস্থায় মায়ের পেটে যদি মায়ের সিভিয়ার অলিগোহাইড্রোমিনিয়াস বা মাইল্ড অলিগোহাইড্রোমিনিয়াস হয়, যদি বাংলাতে বলি যদি পানি কমে যায়, সেক্ষেত্রে বাচ্চা ওইখানে পায়খানা খেয়ে ফেলে মিউকিনাম স্ট্যান্ড বেবি হতে পারে। সে কারণে বাচ্চাদের খিঁচুনি হতে পারে, নিউনেট জন্ডিস হতে পারে। একটা স্ক্যানো কেন প্রয়োজন হয়? আমাদের এই বাচ্চাটা জন্মের পর সে দেরিতে কান্না করছে, তারপর ইন্দাটা আমরা দেখতে পাই বাচ্চা রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। এখন একটা বাচ্চাকে যদি আমি ওয়ার্ডে রাখি, সেক্ষেত্রে মনিটরের একটা বিষয় থাকে। মনিটর আমরা প্রপারলি মনিটর করতে পারি না। এখানে আমাদের একটা মনিটর থাকে, এখানে আমাদের বাচ্চাকে টোটাল পারফেক্ট টেম্পারেচার দেওয়ার জন্য টেম্পারেচার মেশিন থাকে। সবকিছু মিলে একটা স্ক্যানোতে আমার সিস্টার 24 ঘন্টা বাচ্চা নিয়ে থাকে। একটা স্ক্যানোতে একটা বাচ্চা একদম স্পেশাল ডক্টর বা বিশেষজ্ঞ ডক্টরের আন্ডারে থাকেন। একটা বাচ্চা স্ক্যানোতে কতদিন থাকতে পারে, একটা বাচ্চার স্ক্যানো ছাড়ার যে নিয়ম রেগুলারলি আমাদের মধ্যে আছে, সেগুলো যদি আমি বলি, একটা বাচ্চা স্ক্যানোতে ছাড়তে গেলে তাকে প্রথমে তার উইদাউট অক্সিজেনে তার সিচুয়েশন 96% 97% ওভারডান থাকা লাগে। একটা বাচ্চা স্ক্যানোতে আসার পর যদি সে খিঁচুনি নিয়ে আসে, তাকে আমরা খিঁচুনি কমানোর জন্য অনেকগুলা ধাপে ধাপে ওষুধ দিয়ে থাকি। ইন দ্যাট টাইম তার খিঁচুনি কমার পর তাকে আমরা ধরে ফিডিং দিই না, তাকে আমরা এনজি বা ওজি করে ফিডিং দিয়ে থাকি। 2 ml or 3 ml ফিডিং দেওয়ার পর যদি আমরা দেখি তার ডাইজেস্টিভ সিস্টেম ভালো বা তার হজম শক্তি ঠিক আছে, তখন গিয়ে আমরা আস্তে আস্তে ফিডিং দিই। এই যে মনিটরের যে বিষয়টা, এই যে কেয়ারের যে বিষয়টা, এই কেয়ারগুলো বাসায়ও হওয়া সম্ভব না, বা আমাদের ওয়ার্ডে যে রোগীগুলো আসে তাদের সাথে থাকা হয়েও সম্ভব হয় না। এই কারণে নর্মালি আমরা স্ক্যানোটা রাখি। এই বাচ্চাটার যদি হিস্ট্রি যদি আমি আপনাকে বলি, বাচ্চাটার মা প্রায় 2 দিন হোম ট্রায়ালে ছিল বাড়িতে অদক্ষ সিস্টার বলি বা অদক্ষ দাত্রী বলি, অদক্ষ দাত্রী দ্বারা বাচ্চার মা প্রপারলি রাপচার ইউটেরাস টাইপস করে নিয়ে আসার পর আমাদের এখানে আমরা ইমিডিয়েট এলইউসিএস করে থাকি। এলইউসিএস করার পর আমরা যেটা দেখতে পাই, বাচ্চার কোনো রেসপন্স আমরা পাই না। বাচ্চা না দেরিতে কান্না করছে, না কোনো কিছু। বাচ্চাটা আমরা দেখতে পাই বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস খুবই বেশি ছিল, বাচ্চার পালস রেট খুবই কম ছিল। তখন আমরা বাচ্চাকে সিপিআর এবং আম্বু দিয়ে বাচ্চাকে আমরা অনেক ট্রাই করবো, বাচ্চাকে আমরা রেসপিরেটরি ডিস্টেন্স বা আনার চেষ্টা করি। এখন বাচ্চাটা যদি আলহামদুলিল্লাহ 0.5 লিটারে বাচ্চাটার অক্সিজেন চলতেছে, আমাদের প্ল্যান অনুসারে আমরা আগামীকাল ওজি বা এনজি করে বাচ্চাকে মুখে ফিডিং দেওয়ার চেষ্টা করবো। আর এই বাচ্চাটা যদি কথা বলে থাকি, প্রিটার্ম বেবির ক্ষেত্রে যেটা খুব বেশি সমস্যা, যে বাচ্চাদের কনভালশন হওয়ার চান্স খুব বেশি। প্রিটার্ম বেবির ক্ষেত্রে বাচ্চাদের রেসপিরেটরি ডিস্ট্রেসের পাশাপাশি বাচ্চাদের সিরাম বিলিরুবিন কাউন্ট অনেক বেশি বেড়ে যেতে পারে। তো সিরাম বিলিরুবিন, এই বাচ্চাটা সিরাম বিলিরুবিন আমরা পেয়েছিলাম যখন আমাদের এখানে বাচ্চাটা আসে, তখন আমরা সিরাম বিলিরুবিন প্রায় 22 পেয়েছিলাম। তো আমাদের 2 সারফেক্স এই দিয়ে মেশিন দিয়ে আমরা তাকে ফটোথেরাপি দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এখন বাচ্চার সিরাম বিলিরুবিন 15 আছে। সেক্ষেত্রে আমাদের বাচ্চাটা একদম বিশেষজ্ঞ ডক্টরের আন্ডারে থেকে ওনার পরামর্শ নিয়ে আমরা বাচ্চাকে 1 সারফেক্সে ফটোথেরাপি শুরু করি। আলহামদুলিল্লাহ আশা করি আমরা কয়েকদিনের মধ্যে বাচ্চাটার ভালো রেসপন্স পাবো। নেক্সট টাইম যদি আমরা বাচ্চা এই কথা বলি, এটাকে আমরা অলরেডি এনজি ফিডিং করে, এনজি টিউব করে বাচ্চাকে ফিডিং দিচ্ছি। বাচ্চাটার প্রায় 24 ঘন্টা নন স্টপ কনভালশন ছিল, প্রায় 24 ঘন্টা নন স্টপ কনভালশন। আমরা ইনজেকশন বারবিট, ইনজেকশন ফসফেন, ইনজেকশন ইরাসাইড, এভরিথিং খিঁচুনি কমানোর জন্য ডাক্তার কর্ণজিতের আন্ডারে রেখে তার পরামর্শ অনুসারে আমাদের যা যা করণীয় আমরা সবকিছু করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ গতকাল থেকে বাচ্চা খিঁচুনি হচ্ছে না। আমরা অলরেডি তাকে এনজি ফিডিং করে ফিডিং দেওয়া শুরু করছি। স্ক্যানো মানে অনেকের ভুল ধারণা থাকতে পারে যে গ্রাম থেকে আমরা যারা আসি, স্ক্যানো মানেটা হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষের একটা পয়সা ইনকামের একটা জায়গা। তারা হসপিটাল কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট বা ডাক্তার বা নার্স যারা আছে, তারা বাচ্চাকে এই মেশিনটার মধ্যে রেখে আমাদের থেকে অনেক টাকা নিয়ে নেয়। এটা অনেকের মুখে আমি শুনতে দেখি, আবার অনেকের মুখে এটাও শুনতে দেখি। আপনারা যারা ভিডিওটা দেখবেন, যারা গার্জিয়ান আছেন, তাদেরকে বিশেষ অনুরোধ যে স্ক্যানোতে আসলে বারবার বাচ্চাকে দেখা, যে আমি আমার বাচ্চাকে দেখবো, বা বাচ্চা কখন যাবে এখনো কেন ছাড়তেছেন না, এই বিষয়গুলো দয়া করে করবেন না। স্ক্যানো খুবই একটা
নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র। আমাদের যারা বারবার বাড়ি থেকে আসতে চান, স্ক্যানোতে ইনফেকশনের চান্স খুবই বেশি। সে বাচ্চা আমরা দেখি যে 2 দিনে ভালো হওয়ার কথা যে বাচ্চা, সে বাচ্চা আমরা 4 দিন 5 দিন শুধুমাত্র ইনফেকশনের কারণে বাচ্চাকে আমরা ভালো করতে পারি না। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনারা বিষয়টা খুবই ভালোভাবে দেখবেন। প্রত্যেকটা হসপিটালে স্ক্যানো রাখাটা খুবই দরকার, কারণ হচ্ছে যে হসপিটালগুলোতে নিউনোট নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে যে খুবই দরকার। আর জন্মের পর যে কোনো বাচ্চা যে কোনো সমস্যা হতে পারে। মুন হসপিটালে আমি বিগত 4 মাস ধরে কর্মরত আছি। এই 4 মাসে আমাদের মুন হসপিটালের স্ক্যানোর অনেক সাকসেস হিস্ট্রির সাক্ষী আমি। আমরা অনেক পেশেন্ট, যে বাচ্চার গার্জিয়ান বা আমরা বা বাদ বাকি যারা, আমরা অনেক আশা ছেড়ে দিয়েছি। বাচ্চাকে 50-50, 70-30% রেখে আমরা রিস্ক বহনের সাইন নিয়ে আমরা চিকিৎসা শুরু করছি। আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে। আমাদের মুন হসপিটালে অনেক স্টে আছে, আমাদের আশেপাশে যে স্ক্যানোগুলো আছে ওদের থেকে রেফার করে তারা চট্টগ্রাম, ঢাকা মেডিকেল কলেজ বা ওই ধরনের স্পেশাল কেয়ার ইউনিটে পাঠানোর সাজেস্ট দেয়। সেই বাচ্চাগুলোকে আমরা মুন হসপিটালে রেখে আমরা ভালো করে আমরা বাসায় পাঠানোর সক্ষম হয়েছে। মুন হসপিটাল বিশ্বাস করে পৃথিবীর জীবনই মূল্যবান। মুন হসপিটালের পাশে থাকুন, বিশ্বাস রাখুন।